তো নমস্কার বন্ধুরা, আমি অঞ্জন, তোমাদের সবাইকে ওয়েলকাম অঞ্জন ম্যাথ বাইপাসে। দেখো, আমরা আজকে WBCS এর আবার মক টেস্ট 3 নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। তোমরা জানো সেম প্যাটার্নে তোমাদের প্রিলিমস মেন্স এর PYQ সাথে এক্সপেক্টেড কোশ্চেন কি টাইপের আসতে পারে সেগুলো নিয়ে আমরা আজকে ডিসকাস করব। তো চলো বেশি কথা না বাড়িয়ে স্টার্ট করা যাক। তোমরা সবাই জানো তোমাদের 14 তারিখ থেকে এক্সাম স্টার্ট হচ্ছে। দেখো কি বলেছে প্রথম অঙ্ক, একজন দোকানদার একটি জিনিস 20% লোকসানে বিক্রি করেছেন। যদি তিনি এটি 200 টাকা বেশিতে বিক্রি করতেন তাহলে তিনি 5% লাভ করতেন। ঠিক আছে, তারপর কিন্তু 20% লোকসানে বিক্রি করেছেন, 200 টাকা বেশি বিক্রি 5% লাভ করতেন। আচ্ছা, এখানে আমরা কি করব? দেখো 20% লোকসানে বিক্রি করেছে মানে 20% লোকসানে বিক্রি করার জন্য 100 টাকায় কিনে এনে ক টাকায় বিক্রি করছে? 80 টাকায় বিক্রি করছে। বা কোনো একটা জিনিস 100% কিনে এনে 80% বিক্রি করেছে। তুমি যাও একটা বলতে পারো, কোনো অসুবিধা নাই। তিনি যদি এটি 200 টাকা বেশিতে বিক্রি করতেন, তাহলে প্লাস 200 মানে এত টাকাতে বিক্রি করতো, কি করতো? তাহলে তিনি 5% লাভ করতেন। আচ্ছা, ও যদি 5% লাভ করে তাহলে যদি 100% বা 100 টাকায় কিনে তাহলে যদি 5% লাভ করে তাহলে কত টাকায় বিক্রি করবে বাবু? 105 টাকায়। ঠিক আছে, তাহলে প্রথমে বিক্রি করেছিল 80 টাকায়, এখন বিক্রি করছে 105 টাকায়। ঠিক আছে, তাহলে এই দুটো ডিফারেন্স কত? এই দুটো ডিফারেন্স হচ্ছে 105 থেকে 80 বাদ দাও, তাহলে 25। তাহলে এই 25 এর মান 200 সমান। এই 25 এর মান 200 সমান। এখানে তোমরা ভুলটা কি করবে সেটা আমি আগে থেকে বলে দিচ্ছি। তোমরা ভুলটা এখানে কি করবে যে 80% টাকে তুমি ধরো 100 টাকার মালটা 80 টাকায় বিক্রি করছে, তারপর বলছি যদি 200 টাকা দাম বেশি থাকতো তাহলে কি করবে? 80 সঙ্গে 200 যোগ করে দেবে। কিন্তু এটা হবে না, কারণ তুমি ওগুলো ধরে নিচ্ছ, ওগুলো তোমার ইউনিটে ক্যালকুলেট হচ্ছে। আর 200 টাকা যেটা বলেছে সেটা একদম তোমার ফিক্সড অ্যামাউন্ট বলেছে, তাই ওই দুটো কিন্তু অ্যাড বিয়োগ সাবট্রাকশন কিচ্ছু হবে না। ঠিক আছে, ডিভিশন কিচ্ছু হবে না, মানে যোগ বা গুণ বিয়োগ কিচ্ছু হবে না। ঠিক আছে, তাহলে তুমি এখান থেকে কি বলতে পারলে যে 25 এর মান 200। আবার আচ্ছা, যদি 25 এর মান 200 হয় তাহলে একের মান, তাহলে কি জিজ্ঞেস করছে? জিনিসটার ক্রয় মূল্য। তাহলে মানে 100% এর দাম কত? আচ্ছা, 25% এর দাম যদি 200 হয়, 1% এর দাম কত হবে? 25 8 200 মানে 8, আর 100% এর কত দাম হবে? 8 × 100। 8 × 100 মানে 800 হচ্ছে তোমার রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। কি বলেছে দেখো, এই কোশ্চেনটাকে না আরো একভাবে করতে পারবে। কিভাবে করতে পারবে দেখাবো, বাইপাস ট্রিক্স দেখাবো। দেখো এই অঙ্কটাকে তোমরা আরেকভাবে করে দেখাই। করে যে 20% লোকসানে বিক্রি করছে। আচ্ছা, 20% লোকসানে বিক্রি করছে তার মানে কি? 20% মানে কত বাবু? 20% মানে হচ্ছে 1/5, হ্যাঁ কি না? 1/5 মানে 5 টাকা জিনিসটা 1 টাকা ছেড়ে দিয়ে 4 টাকায় বিক্রি করেছে। ক্লিয়ার? 5 টাকা জিনিসটা 1 টাকা ছেড়ে দিয়ে 4 টাকায় বিক্রি করছে। এবার হচ্ছে 200 টাকা বেশি বিক্রি করছে, সেটা পরের কথা। সে যদি 5% লাভ করতো। আচ্ছা, যদি 5% মানে কত? 5% মানে 1/20। 5% মানে 5/100। 5/100 মানে 1/20। মানে 20 টাকা জিনিসটা সে 1 টাকা লাভ করে ক টাকায় বিক্রি করবে বাবু? 21 টাকায়। 20 টাকা জিনিসটা সে 1 টাকা বেশি লাভ করে 21 টাকায় বিক্রি করবে। আচ্ছা, এটাও ক্রয় মূল্য, এটাও ক্রয় মূল্য। তাহলে যদি ক্রয় মূল্যটাকে আমরা সমান করতে হয়, আমি যদি এটাকে 20 দিয়ে গুণ করি তাহলে 5 × 20 100 হয়ে যাবে। এটাকে যদি 5 দিয়ে গুণ করি তাহলে এটাও 100 হয়ে যাবে, মানে দুটোই 100 টাকা হয়ে গেল। তাহলে এটাকে যদি 20 দিয়ে গুণ করি এটাকেও আমি 20 দিয়ে গুণ করবো, এটা যদি 5 দিয়ে গুণ করি এটাকেও আমি 5 দিয়ে গুণ করবো। মানে তুমি বুঝতে পারছো 4 × 20 80 টাকা জিনিসটা এখন হয়ে গেল 21 মাসে 105। তুমি এখান থেকে বুঝতে পারছো 80 আর 105 এর মধ্যে ডিফারেন্সটা কেন এলো? কারণ সে 200 টাকা বেশিতে বিক্রি করছে। তাহলে এদের মধ্যে যে ডিফারেন্সটা 25 টাকার, সেটা 200 সমান। তাহলে 25 টাকা যদি 200 সমান হয় তাহলে হচ্ছে তোমার 100 টাকা কত টাকা সমান? তাহলে 100 টাকা কত টাকা সমান? দেখো 25 4 এ 100, 4 দিয়ে গুণ করা আছে। তাহলে এখানে 25 8 এ 200, একে 8 দিয়ে গুণ করা আছে। তাহলে এখানেও 100 × 8 মানে 800 টাকা হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। ক্লিয়ার? তুমি যেভাবেই যাও, বাইপাস যাও বা নরমাল যাও, তোমাকে কিন্তু অ্যান্সার ওটাই আসবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। কি বলেছে দেখো, নাম্বার সিস্টেমের কোশ্চেন। কি বলেছে? যদি 17 মাথায় যদি 200 কে যদি 18 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত থাকবে? দেখো এটা কত এসেছিল? 2016। দেখো আমি একদম লাস্ট একদম যতটা পিছনে যাওয়া যায় ততটা পিছনে গিয়ে কিন্তু কোশ্চেন একদম খাদারে নিয়ে আসছি তোমাদের জন্য। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবে। কি বলেছে? 17 মাথায় 200 কে যদি 18 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত থাকবে? আচ্ছা, এই কথাটা বারবার বলছি, মনে রাখবে। যখন কোনো একটা সংখ্যাকে তার পরের সংখ্যা দিয়ে ভাগ করব, কি বলছি শোনো, যখন কোন একটা সংখ্যাকে ঠিক তার পরের সংখ্যাটা দিয়ে ভাগ করব তখন কি হবে জানো? তখন যে আমার রিমাইন্ডারটা থাকবে তার মাথায় যদি জোড় সংখ্যা থাকে, জোড় সংখ্যা মানে কি? যেগুলো 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে রিমাইন্ডার সবসময় 1 হবে। ঠিক আছে, আর যদি জোড় সংখ্যা না থাকে তাহলে কি হবে সেটা আমি পরের বারে দেখাচ্ছি। বলবে দাদা এরকম কেন বলছো, এরকম কেন বলছো? দেখো আমি এই 17 200 টাকা কি করে লিখতে পারি বলো তো? 17 200 টাকা আমি এরকম করে লিখতে পারি। 18, দেখো অন্য গালিতে লিখি আমি, এইভাবে লিখতে পারি বাবু, 18 - 1 200, হ্যাঁ কি না? এর মানে হ্যাঁ কি না? ঠিক আছে, আবার এবারে মানে কি? এটার মানে 18 200 - 1 200। এবার 18 200 18 দিয়ে ভাগ চলে যাবে, 18 200 18 দিয়ে ভাগ চলে যাবে, পড়ে থাকবে -1 200। আচ্ছা, -1 200 মানে কি? এটা যদি জোড় সংখ্যা হয় এই -1টা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, কারণ তুমি জানো একের মাথায় তুমি যা খুশি রাখো না কেন সেটা একই হবে। আর যদি -1 থাকে তাহলে যদি এটা জোড় সংখ্যা থাকে এটা +1 হয়ে যাবে, যদি বিজোড় থাকে এটা -1 থাকতো। ঠিক আছে, তার মানে 1 পড়ে থাকবে, 1 পড়ে থাকবে ভাগশেষ, তাহলে ভাগশেষ কত হবে? 1 হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? কনসেপ্টটা মাথায় থাকবে। যদি কোনো একটা সংখ্যাকে তার পরের সংখ্যা দিয়ে ভাগ করা হয় আর তার মাথায় যদি এরকম
পূর্ণ সংখ্যা থাকে, বা এই সরি পূর্ণ বলছি, জোড় সংখ্যা থাকে, তাহলে এর ভাগশেষ সবসময় কত হবে? 1 হবে। আচ্ছা যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে কি হবে? যদি বিজোড় সংখ্যা থাকে, ধরো 200 জায়গায় 199 রইলো, তখন কি হবে? দেখো এখানে 18 তো 800 দিয়ে কেটে যাবে, তাহলে পড়ে থাকবে -1/199। হ্যাঁ কি না? যদি -1/199 পড়ে থাকে, তাহলে -1 এর জন্য মাথায় যাই থাকুক না কেন, মানে যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে কত হবে? -1। আচ্ছা -1 কি কোনো রিমাইন্ডার হয়? রিমাইন্ডার হয় না, মানে যাকে দিয়ে ভাগ করছি তাকে সেখান থেকে বিয়োগ করে দেবো, মানে 17 অ্যান্সার হয়ে যাবে। মানে এটা হতো 17 যদি বিজোড় সংখ্যা থাকতো। মানে বিজোড় সংখ্যা থাকলে সেই সংখ্যাটা নিজেই তার ভাগশেষ হবে। ক্লিয়ার? মনে থাকবে, ভুল করবে না 2016 সালে এসেছিল, ঠিক আছে? কোশ্চেন কিন্তু ভুল করবে না, খুব 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 ভালো কোশ্চেন। তারপর কি বলছে দেখো, আয়করের হার 4% থেকে 5% বৃদ্ধি করা যায়, তবে একজন ব্যক্তির মোট করের দায় গত বছরের মতোই থাকে। ঠিক আছে, মোট কর আগের বছরের মতোই ছিল, মানে তার মানে কি সে কর দায় আর বাড়াতে চাইছে না, মানে আগে যত টাকা নিচ্ছিল সেটাই নিচ্ছে। তার মানে কি যদি তার গত বছরের আয় 1 লাখ টাকা হয়, তবে তার বর্তমান আয় কত হবে? তুমি সিম্পল বুঝতে পারছো এই কথার, এই কোশ্চেনটা পড়ে বুঝতে পারছো যে তোমার আয় কমবে। কেন কমবে? আচ্ছা তুমি একটা কথা বলো, তুমি 10,000 টাকা ইনকাম করতে, 10,000 টাকা তুমি যদি ইনকাম করতে, তুমি যে ঘরটায় থাকো সেই ঘরটা তোমার কাছে কিন্তু 3,000 টাকা। সে এখন বলছে আমার ভাড়া লাগবে 4,000 টাকা। তোমার কোম্পানিতে বা তুমি যেখানে জব করো সেখানে তোমার মাইনে বাড়াচ্ছে না, তো তোমাকে 10,000 টাকায় মাইনে পাচ্ছ, তাহলে অ্যাকচুয়ালি তোমার নেট হাতে আগে যদি 7,000 টাকা থাকতো, এখন কমে কত থাকবে? 6,000 টাকা থাকবে। সিম্পল না? এটাই তো বলেছে। দেখো কি বলেছে, দা টোটাল ট্যাক্স লায়াবিলিটি অফ এ পার্সন রিমেইনস দ্য সেম। ঠিক আছে, মানে একই আছে, লায়াবিলিটিটা একই আছে, তাহলে তোমার কি হবে? ইনকামটা কমে যাবে, মানে 1,25,000 তো কোনোদিন অ্যান্সার হবে না। তাহলে পড়ে রইলো এই তিনটে, কত হবে সেটা দেখি। আচ্ছা আমি এই অঙ্কগুলো কিভাবে করবো? আমি করবো রেশিও মেথডের মাধ্যমে। এই অঙ্ক বা এই টাইপের যে কোনো অঙ্ক দিক, মানে ধরো কোনো জিনিসের দাম 10টা থেকে 10% বেড়ে গেল, 20% বেড়ে গেল, কিন্তু তুমি চাও তোমার যে খরচা সেটাকে একই রাখতে, তাহলে তোমার কনজাম্পশন কত কমাতে হবে? এই সমস্ত অঙ্কগুলো আমরা কিভাবে করবো? রেশিও মেথডের মাধ্যমে করবো। ক্লিয়ার? তাহলে এই অঙ্কটা যদি রেশিও মেথডের মাধ্যমে করি, তাহলে আয়কর মানে ইনকাম ট্যাক্স, ইনকাম ট্যাক্স আইটি, ইনকাম ট্যাক্স যদি আগে 4% ছিল, এখন বেড়ে কত হলো? 5%। মানে যদি অনুপাতটা 4:5 এর নি, আর যদি আমাকে বলে দিই যে লায়াবিলিটিটা সেম থাকে, তাহলে বাবু ইনকামটা কি হয়ে যাবে? ঠিক তার উল্টোটা হয়ে যাবে। ইনকামের রেশিওটা কি যাবে? ঠিক তার উল্টোটা হয়ে যাবে, 5:4 হয়ে যাবে। হ্যাঁ কি না? তোমরা সবাই জানো ঠিক তার উল্টোটা হয়ে যাবে। তাহলে আগে যদি 1 লাখ টাকা, তাহলে আগে ইনকাম করতো 5, এখন ইনকাম করছে 4। হ্যাঁ কি না? কারণ এখানে লায়াবিলিটিটা সেম বলেছে, রিমেইনস দ্য সেম অ্যাজ ওয়েল ওয়াজ ইন দ্য লাস্ট ইয়ার, মানে শেষ বছরে যা ছিল তাই সেম। তাহলে এখন অনুপাতটা কি যাবে বাবু? 5:4। এখন যদি 5:4 হয়ে যায়, দেখো মানে 5 টাকা থেকে 4 টাকা হয়েছে, মানে তোমার কমেছে। তাহলে 5 যদি 1 লাখের সমান হয়, তোমরা বুঝতেই পারছো, যদি 1 লাখ টাকা যদি 10 ধরে নি, মানে এটা দুগুণ, মানে 4 দুগুণে 8, 8 বা 8 এর কোনো মাল্টিপল হবে, তো এটা 80 হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। ক্লিয়ার? দেখো কত সহজ অঙ্ক, কিন্তু এটা কিসে এসেছিল? মেন্স এসেছিল 2023 এর মেন্সে। দেখো 2023 এর মেন্সে আরেকটা কোশ্চেন এসেছে, কি বলছে? বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি। দেখো আমরা সবাই জানি ক্ষতি লাভ যাই হোক না কেন সবসময় কিসের উপরে হয়? ক্রয় মূল্যের উপরে। আর ছাড় সবসময় কিসের উপরে হয়? তোমার হচ্ছে মার্ক প্রাইসের উপর হয়, মানে যেটা লিখিত মূল্যের উপর হয়। ঠিক আছে, এখানে কি বলেছে? বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি। ঠিক আছে, ক্রয় মূল্যের উপর কত শতাংশ ক্ষতি? এই কথাটার মানে কি? এই কথাটা দেখো, এই অঙ্কগুলো মানে বলে না ছোট কোশ্চেন বড় ধামাকা, এই অঙ্কগুলো খুব ভুল হয়, সিরিয়াসলি খুব ভুল হয়। দেখো এগুলো করার একদম মেন্টাল, তোমাকে আমি একদম, এগুলো কোনো বাইপাস ট্রিক নয়, তোমাকে একদম যেভাবে বলছি তোমরা সেভাবে করবে। কি বলো? বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি, তুমি বিক্রয় মূল্যটাকে 100 টাকা ধরে নাও। আচ্ছা যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি বলে যায়, তাহলে 100 টাকার উপর ক্ষতি যদি হয়, তাহলে ক্ষতি ক টাকা হচ্ছে? 20 টাকা। 100 টাকার উপর ক্ষতি ক টাকা? 100 টাকার 20% মানে 20 টাকা। তাহলে বাবু কিনেছে ক টাকায়? মানে ক্রয় মূল্য কত? কিনেছে ক টাকায়? 100 টাকা বিক্রয় মূল্য, তারপর আবার 20 টাকা ক্ষতি, তার মানে সে কিনেছে 120 টাকায়, মানে সে 120 টাকায় কিনেছে। হ্যাঁ কি না? 120 টাকায় কিনেছে। ক্লিয়ার? তাহলে যদি 120 টাকায় কেনে, তাহলে ক্রয় মূল্য তোমার বেড়ে গেল 120 টাকা। তাহলে যদি বাবু 120 টাকা ক্রয় মূল্য হয়, তাহলে ক্রয় মূল্যের উপর কত শতাংশ ক্ষতি? যদি 120 টাকা 20 টাকার কত ক্ষতি, তাহলে 20 টাকা ক টাকার মধ্যে ক্ষতি বলছে? 120 টাকার মধ্যে, তাহলে 100 টাকায় কত ইনটু 100, যদি কাটাকাটি করো 2 6 12, 100/6, 100/6 মানে 6 16 96, 96 থেকে 4 বাদ রইলো বাই 6, আর 2 দিয়ে কাটে যায়, 2 2 4, 2 3 6, মানে 16.2-3% তোমার রাইট অ্যান্সার। ঠিক আছে, আর তোমরা সবাই জানো 100/6 16.2-3 হয়। ঠিক আছে, তোমাদেরকে এগুলো যদি এখনো করে দেখাতে হয়, তাহলে তোমাদের কিন্তু এখনো অনেক প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। কি বলেছে? 121 সেমি দৈর্ঘ্যের একটি বৃত্তচাপ একটি বৃত্তের কেন্দ্রে একটি 77 ডিগ্রির কোণ তৈরি করে, তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত হবে? দেখো আমি বলছি শোনো, আমি যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ঘেটে দেখলাম, কোশ্চেন খুব একটা কঠিন হয় না। ঠিক আছে, কোশ্চেন সহজই হবে, বিশাল কঠিন কোশ্চেন করে এখন কোনো লাভ নাই, আর 2 দিন 3 দিন পর পরীক্ষা, তাই তোমাদের যেগুলো রিপিটেড কোশ্চেন সেগুলো দেখতে হবে যে কোন কোন চ্যাপ্টার থেকে বারবার কোশ্চেনগুলো আসছে। দেখো এইটা 2017 তে এসছে, 2016 তেও মেবি এই চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন এসছে,
আবার এসছে এটা তোমার 2023 এর মেন্সে একটা এই চ্যাপ্টার থেকে কোশ্চেন এসেছে, তাই মনে হলো এই চ্যাপ্টার থেকে একটা করিয়ে দিই। কি বলছে দেখো, 121 সেমি দৈর্ঘ্যের একটি বৃত্তচাপ একটি বৃত্তের কেন্দ্রে 77 ডিগ্রি কোণ তৈরি করে। আচ্ছা, একটা বৃত্তের কেন্দ্রে যদি বাবু 77 ডিগ্রি তৈরি করতে হয়, কোণ তৈরি করতে পুরো পরিধিটা যদি আমাকে যেতে হয়, তাহলে কত ডিগ্রি কোণ করতে হবে? 360 ডিগ্রি। খুব ভালো কথা। তাহলে বৃত্তের ব্যাসার্ধ জিজ্ঞেস করছে। আচ্ছা, 77 ডিগ্রি কোণ তৈরি করতে যদি 121 সেমি লাগে, তাহলে আমি 360 ডিগ্রিটা বার করলে আমি পুরো পরিধিটা পেয়ে যাবো। হ্যাঁ কিনা, পুরো পরিধিটা পেয়ে যাবো। তাহলে কি হচ্ছে যদি 77 ডিগ্রির জন্য কত সেন্টিমিটার লাগছে? 121। তাহলে 1 ডিগ্রির জন্য কত লাগবে? 121/77। 360 এর জন্য কত লাগবে? ইনটু 360। তাহলে এটা যদি তুমি কাটাকাটি করো, দেখো 11 11 121, 11 7 77, মানে পুরো 360 এর জন্য তোমার এতটা দৈর্ঘ্য লাগছে। আচ্ছা বাবু, 360 কি করে হলো? সেটা তার পরিধির সূত্র কি? 2 পাই আর। তোমাকে কি বার করতে বলেছে? ব্যাসার্ধ বার করতে বলেছে। তাহলে আমি এটাকে 2 পাই আর সমান কি যাবে? 11 ইনটু 360/7। হ্যাঁ কি না? তাহলে পায়ের মান তোমরা সবাই জানো, পায়ের মান যদি এখানে 22/7 বসিয়ে দাও, তাহলে 2 ইনটু 22/7 ইনটু আর তোমাকে বার করতে হবে আর এর মান 11 ইনটু 360/7। হ্যাঁ কি না? তাহলে 22/7, 7 7 কেটে যাবে, 22, 11 দুগুণে 22। তাহলে আর এর মান কত হবে বাবু? আর এর মান হবে 2 দুগুণে 4। তাহলে 360/4। 360 দেখো, 360/4 মানে কত? 4 9 36, মানে 90 হয়েছে তোমার রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। কি বলেছে, কত বার্ষিক সুদের হারে একটা নির্দিষ্ট অর্থ 16 বছরের দ্বিগুণ হবে? দেখো, যখন কোন সুদের হার বলে দেয় নাই, তাহলে সেটা সবসময় সরল সুদ হবে। যখন কোন স্পেসিফিক সুদের হার বলে দেয় নাই, তখন তোমাকে ধরে নিতে হবে এটা সরল সুদ। দেখো, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে একটা ভালো ট্রিক আছে, ঠিক আছে? 140 দুটো রুল আছে, সেটা পরে থাকাবো। এখন তোমাকে সরল সুদেরটা জিজ্ঞেস করেছে, তো সরল সুদেরটা বলি। দেখো, এটা যখনই কোনো টাকা দ্বিগুণ হচ্ছে, যে কোনো রেট পে, ঠিক আছে, তোমাকে রেটটা বার করতে হবে। যে কোনো রেট পে কোন একটা টাকা যে কোনো বছরে যদি দ্বিগুণ হয়, তার কথাটার মানে কি? মানে তুমি য টাকা রেখেছো, তুমি ত টাকায় সুদ পাচ্ছ। মানে তুমি যদি 100 টাকা জমা দাও, তুমি 100 টাকায় সুদ পাচ্ছ, তবেই না টাকাটা তোমার দ্বিগুণ হচ্ছে। আর কোনো অপশন আছে? আর কোনো অপশন নাই। তাহলে আমাকে সময়টা বলে দিয়েছে। তুমি সবাই জানো যে সরল সুদের ক্ষেত্রে তোমার একটাই ফর্মুলা হয়, I সমান PRT/100, PRT/100। ঠিক আছে, এখানে কি পি মানে আসলটা আর সুদটা সমান সমান। মানে তুমি যদি x টাকা জমা দাও, তুমি x টাকায় সুদ পেয়েছো। তাহলে তুমি যদি x টাকা জমা দিয়ে x টাকায় সুদ পাও, তাহলে এখানে আই লেখো আর পি লেখো, এটার কোনো মানে হয় না, কারণ আইপিটা সবসময় কেটে যাবে। তাহলে এটা লেখার কোনো দরকার নাই। ঠিক আছে, তুমি জানো যে এ কাটবে আমার, ঠিক আছে, তো তাকে লাইফে রেখে কি লাভ? সেরকম অঙ্ক যেটা অলরেডি কেটে যাবে, তাকে রেখে কোনো লাভ নাই। তখন কি করবে? সিম্পল আর এর মানটা কি করবে? সিম্পল আর এর মানটা লিখবে, আর সমান হবে তোমার 100/t। 100/t। আচ্ছা বাবু, 100 মানে কত? 100 মানে 100, আর টি মানে কত? টি মানে হচ্ছে 16 বছর। 100/16, 100/16, 6 16 96, মানে 6 এর ঘরে কোন একটা আনসার হবে। 6 তো হবে না, 5 হবে না, এই দুটোর মধ্যে একটা হবে। 96 আর 4 পড়ে রইলো, 4/16, 4/16 মানে 1/4, 1/4, 1/4, 6 পূর্ণ 1/4 হচ্ছে। বুঝতে পেরেছো? দেখো, যে যার জীবনে কোনো দরকার নাই, তাকে জীবনে রেখে কোনো লাভ নাই। সেরকম অঙ্ক দেও, যেটা কেটে যাবে সেটাকে কেটে দাও। ঠিক আছে, কি বলে যে দুটো পাইপ যথাক্রমে 20 মিনিট এবং 30 মিনিটে একটা জলাশয় পূর্ণ করতে পারে। উভয় পাইপ খোলার সময় প্রথম পাইপটি কখন বন্ধ করতে হবে? যখন খালটি আরো 10 মিনিট পূর্ণ হবে। দেখো, কোশ্চেনটা ভালো কোশ্চেন। কি বলে যে দুটো পাইপ, ধরো একটার নাম আমি এ দিয়ে দিচ্ছি, ধরো এ করছে 20 মিনিটে আর বি করছে 30 মিনিটে। হ্যাঁ কিনা? এ করছে 20 মিনিটে, বি করছে 30 মিনিটে। আচ্ছা, এ যদি 20 মিনিটে করে আর বি কত মিনিটে করছে বাবু? 30 মিনিট। ঠিক আছে, তাহলে আমি যদি এদের এলসিএম নিই, তাহলে আমি মোট কাজটা পেয়ে যাবো। 20 আর 30 এর এলসিএম কত হবে? 60। তাহলে আমার মোট কাজ হয়ে গেল 60। ঠিক আছে, খুব ভালো কথা। তাহলে এর এফিসিয়েন্সি কত হবে? যদি 20 মিনিটে করে 60 অংশ কাজ, তাহলে 1 মিনিটে কতটা করবে? 3 অংশ, মানে এর এফিসিয়েন্সি হলো 1 3। আর বি এর কত হবে? 30 দুগুণে 60 মানে 2, এর এফিসিয়েন্সি হলো 2। দেখো, এটা টোটাল ওয়ার্ক। ঠিক আছে, এটা টোটাল ওয়ার্ক। বুঝতে পারছো তো? এগুলো করেছো আশা করি আগে, আমি শুধু প্র্যাকটিস করাচ্ছি। ঠিক আছে, আর যদি তোমাদেরকে বেসিক থেকে শিখতে হয়, তাহলে আমার চ্যানেলে যাও, ম্যাথ বাইপাস বলে একটা তোমার আছে, প্লেলিস্ট আছে, ওখানে তোমার একদম বেসিক থেকে অ্যাডভান্স, মানে নুব টু প্রো, আমার সিরিজটার নাম নুব টু প্রো, সেটা তোমরা জয়েন করতে পারো। ঠিক আছে, কি বলে যে দেখো, তাহলে টোটাল ওয়ার্ক 60 হয়ে গেল। এবারে কি বলে যে উভয় পাইপ খোলার সময় প্রথম পাইপটি কখন বন্ধ করতে হবে? আচ্ছা, একটা কথা বলো, উভয় পাইপ খোলার পর যা করতে তোমাকে শেষে কি বলেছে সেটা তো ফোকাস করো। শেষে বলেছে প্রথম পাইপটি কখন বন্ধ করতে হবে যাতে খালটি আরো 10 মিনিট পূর্ণ হবে। আচ্ছা বাবু, এই যে 10 মিনিট, এই 10 মিনিটে প্রথম খালটা বন্ধ থাকবে, প্রথম পাইপটা বন্ধ থাকবে। তাহলে এই 10 মিনিট কি একা কাজ করবে? বি একা কাজ করবে। মানে ধরো তুমি কোনো একটা নির্দিষ্ট পরিমাণ কাজ আছে, নির্দিষ্ট লোক রেখে দিয়েছো, কিছু একটা নির্দিষ্ট সময়ে তোমার কাজটা কমপ্লিট হয়ে যাবে, কিন্তু তোমার তাড়াতাড়ি কাজটা দরকার নাই, তুমি চাও 10 দিন ডিলে, তাহলে তুমি কি করলে? তুমি বললে যে দুজন আমার কাজ করতে আসছিলি, একজন বললো ভাই তুই ঘরে থাক, তুই আসিস না কাজ করতে, এই একা কাজ করুক, তাহলে আমার আরো 10 দিন আমাকে এক্সট্রা কাজটা আমি করতে পারবো। বুঝতে পেরেছো? ক্লিয়ার? তাহলে কি হবে যদি 10 মিনিট পূর্ণ করতে হয়, তাহলে এই 10 মিনিটটা বাবু কে চলবে? একা বি চলবে।
হ্যাঁ কি না, কারণ এ তো বন্ধ। তাহলে এই যদি বি যদি একা 10 মিনিট চলে, তাহলে বি 10 মিনিটে কতটা অংশ পূর্ণ করবে? যদি 1 মিনিটে 2 ইউনিট পূর্ণ করে, তাহলে 10 মিনিটে 10 দুগুণে 20 ইউনিট পূর্ণ করবে, হ্যাঁ কি না। তাহলে এই 20 ইউনিট কাজ একা বি করবে 10 দিনে। তাহলে যদি 60 ইউনিট কাজ ছিল আর 20 ইউনিট বি একা করছে, তাহলে বাকি যে 40 ইউনিট পড়ে রইলো এটা কে করছে? এ প্লাস বি মিলে করছে। আচ্ছা, এ প্লাস বি পার মিনিটে কতটা কাজ করে? এ করবে 3 ইউনিট, বি করবে 2 ইউনিট, মানে একসাথে করবে 5 ইউনিট। তাহলে 40 কে যদি 5 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমি বুঝতে পেরে যাবো যে কদিন তারা একসাথে কাজটা করছিল। তাহলে 8 মিনিট তারা একসাথে কাজ করছিল। 8 মিনিট একসাথে কাজ করার পর আমি যদি এ কে বন্ধ করে দিই, তাহলে বি একা আরো 10 মিনিটে কাজটা পূর্ণ করে দেবে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। একটা ব্যক্তি স্রোতের অনুকূলে একটা নদীতে 15 কিলোমিটার 3 ঘন্টায় যান এবং 7.5 ঘন্টায় ফিরে আসেন। আচ্ছা, স্রোতের অনুকূলে যাচ্ছে 15 ঘন্টা। দেখো, তোমরা সবাই জানো যে স্রোতের অনুকূলে তোমার স্পিড বেশি হয়, আর যখন তুমি স্রোতের উল্টো দিকে আসবে তখন তোমার স্পিড কম হবে, কারণ তোমাকে মেহনত করে আসতে হবে। ঠিক আছে, তাহলে যদি 15 কিলোমিটার 3 ঘন্টায় যায়, তাহলে যাওয়ার সময় স্পিড কত পাবো? 15/3 মানে 5 কিলোমিটার পার আওয়ার, হ্যাঁ কি না, 5 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, আসার সময় কত হবে? 15/7, তোমরা জানো 7.5, দেখো করেই দেখায়, 15 দেখো করে দেখায় 15 কত হবে? 7 গুণে 14, 15/2, 15/2, দুই এখানে লেখো, চাই এখানে উপরে উঠিয়ে দাও, একই ব্যাপার। তাহলে 2 কিলোমিটার পার ঘন্টা, মানে যাওয়ার সময় স্পিড 5, আসার সময় স্পিড 2। তাহলে তোমাকে কি জিজ্ঞেস করছে? স্থির জলে সাঁতার কাটার হার হলো, মানে স্থির জলের তোমাকে জিজ্ঞেস করছে। আচ্ছা, স্থির জলে আমরা কি বার করি? সিম্পল, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, হ্যাঁ কি না। আর যদি স্রোতের বেগ বলতো, দুটোকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ, হ্যাঁ কি না। তাহলে দুটোকে যদি যোগ করি 5 আর 2 7, 7কে যদি 2 দিয়ে ভাগ করি 3.5 হচ্ছে তোমার রাইট অ্যান্সার। স্থির জলে জিজ্ঞেস করছে। এটা যদি স্রোতের জিজ্ঞেস করতো কি করতাম আমরা? 5 থেকে 2 বাদ দিতাম 3, 3কে 2 দিয়ে ভাগ করতাম 1.5 হয়ে যেত তোমার অ্যান্সার। ঠিক আছে, ভুল হবে না তো? চলো নেক্সট কোশ্চেন। এটা কোন ছিল? মেন্সে। দেখো মেন্সে কোশ্চেন একদম ইজি, একদম ইজি কোশ্চেন। ঠিক আছে, কি বলেছে? একটা অসাধু ব্যবসায়ী 20% এর পরিমাণে বেঠিক ওজন ব্যবহার করে তার বিক্রেতা এবং ক্রেতাকে প্রতারণা করে। তার মানে কি? ধরো কোন একটা দোকানদার কোন একটা জায়গা থেকে মাল কিনে কোন একটা জায়গায় বিক্রি করবে। ঠিক আছে, ধরো ওই দোকানদারটা যখন কোনো একটা জায়গা থেকে মাল কিনছিল, দেখো এই কোশ্চেনটা ভালো, কনসেপ্টটা শোনো। যখন ওই দোকানদারটা কোনো একটা জায়গা থেকে মাল কিনছিল, সে সেখানেও 20% ঘাপলাবাজি করেছে। তার মানে কি? মানে সে 100 টাকার তার কাছে সে 100 টাকার জিনিস দিচ্ছে ভাই, তাকে সে 100 টাকার দাম দিচ্ছে, কিন্তু তার কাছে মাল নিচ্ছে 120 টাকা। সে তার কাছে 100, মানে ধরো সে 100 কেজির দাম দিচ্ছে, ধরো 5 টাকা করে কোন একটা আটা কিনছে, তাহলে 5 টাকা করে কেজি। ঠিক আছে, সে 100 কেজি মানে 500 টাকা দিচ্ছে, কিন্তু তার কাছ থেকে নিচ্ছে 120 কেজি মাল, কারণ সে ওজনের কারচুপি করছে। সে ওর কাছে বিক্রি করতে আছে, সে ওজনের কারচুপি করে সে 120 কেজি নিয়ে নিচ্ছে। ক্লিয়ার? এরপরে কি করছে? এরপরে যে তার বিক্রেতাকে, মানে সে যখন নিয়ে নিল সেই মালটা, এবার সেই মালটা কি করবে? আবার যখন সামনের জনকে বিক্রি করবে, সেখানেও 20% এর ঘাপলাবাজি করেছে। ঠিক আছে, সেখানেও 20% এর ঘাপলাবাজি করছে। তখন এই সমস্ত অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা কি লাগাবো? ডাইরেক্ট সাকসেসিভ লাগাবো। 20% করে দুবার সে লাভ করছে, তাহলে আমরা কি করবো? ডাইরেক্ট সাকসেসিভ লাগাবো। সাকসেসিভ ফর্মুলা তোমরা সবাই জানো, x + y + xy / 100, এটাই সাকসেসের ফর্মুলা। ঠিক আছে, তাহলে কত হচ্ছে বাবু? x + y দুই জায়গায় 20 করে, তাহলে 20 + 20 মানে 40 প্লাস xy x * y মানে 20 × 20 / 100 শূন্য শূন্য কেটে গেল। 20 40 আর 2 দুগুণে 4, 40 + 4 হচ্ছে 44% এর মোট লাভ, হ্যাঁ কি না। নেক্সট কি বলছে? 30 জন ছাত্রের একটা ক্লাসে একটি পরীক্ষায় অংশগ্রহণ করে। খুব ভালো কথা। 12 জন ছাত্রের গড় নাম্বার 62 এবং বাকিদের গড় নাম্বার 72। তাহলে ক্লাসের গড় নাম্বার কত? কি বলেছে? 30 জন ছাত্রের, দেখো এই অঙ্কগুলো, গড়ের অঙ্কগুলো অনেকভাবে করা যায়। আমি সব থেকে যেটা বলি, ইউনিট ডিজিট প্রথম করবে, ইউনিট ডিজিট করার পর বাকি করবে। ইউনিট ডিজিট কি করে করবো? দেখো 30 জন ছাত্রের একটা ক্লাস ছিল, একটা পরীক্ষায় অংশগ্রহণ করে, 12 জন ছাত্রের গড় 62। আচ্ছা, মানে 12 জন যদি 62 করে পাই বাবু, তাহলে মোট কত টাকা পাবে? আমি যদি পুরোটা গুণ না করি, যদি ইউনিট ডিজিট গুলোর গুণ করি, তাহলে 2 দুগুণে 4, মানে যাই অ্যান্সার হোক না শেষে 4, মানে এত নাম্বার পেয়েছে। ঠিক আছে, তারপরে কি বলছে? বাকি কজন আছে বাবু? বাকি আছে যদি 12 জন এখানে থাকে, তাহলে বাকি আছে 18 জন। তাহলে 18 জন যদি আবার 72 করে পায়, তাহলে 8 দুগুণে 16 6 যা। এখানে তো গন্ডগোলটা হয়ে গেল। কি গন্ডগোল হলো? দেখো 4 আর 6 যদি আমি এদেরকে যোগ করি, তাহলে আমি টোটাল 30 জন কত পেয়েছে সেটা বার করে নিতে পারতাম। তারপর সেটা 30 দিয়ে ভাগ করে দিলে 30 জন আর গড় বেরিয়ে যেত। কিন্তু এখানে কি সমস্যা হয়ে গেল? যে ইউনিট ডিজিট গুলো আমি যখন যোগ করছি, তখন শেষে একটা শূন্য চলে আসছে। 6 আর 4 10 শূন্য হবে। আচ্ছা, যখন এই শূন্যকে 30 দিয়ে ভাগ করবো, তখন এই শূন্য শূন্য কেটে যাবে। যদি কেটে যায়, তাহলে আমি বুঝতে পারবো না যে এর আগে কি সংখ্যা আছে, সেটা 3 দিয়ে ভাগ করলে কত অ্যান্সার আসবে। বুঝতে পেরেছো? তাই তোমার এখানে কিন্তু এই প্রসেসটা খাটবে না, কোনো অসুবিধা নাই। এমন থোড়ি না যে এই প্রসেসটা সব অঙ্কতে খাটবে। ঠিক আছে, হতেই পারে কোন একটা প্রসেস খাটছে না। ঠিক আছে, তাহলে তুমি এখানে সিম্পল গুণ করে তুমি করতে পারো। আচ্ছা, যদি তুমি গুণ করে না করো, তাহলে আর কিভাবে করতে পারো? দেখো, আর একভাবে করা যায়, যেটা আমি তোমাকে বারবার এটাই তোমাদেরকে সাজেস্ট করি, যে তোমরা ধরে নিয়ে করো। তার মানে কি? ধরো 12 জন স্টুডেন্টের গড় হচ্ছে তোমার 62, তোমরা ধরে নাও যে এভারেজ 62।
তাহলে 12 জন স্টুডেন্ট একদিকে আর 18 জন স্টুডেন্ট বাকি একদিকে, ঠিক আছে। তাহলে এই দুটো রেশিও যদি তুমি নিয়ে নাও, এটা যদি সিম্পলিফাই করো 6 দুগুণে 12 6 3 18 মানে 2:3, মানে তুমি ধরে নাও দুজন স্টুডেন্টের গড় 62, তিনজন স্টুডেন্টের গড় 72, ঠিক আছে। তাহলে তুমি যদি তুমি ধরছো যে তুমি ধরি এভারেজ হচ্ছে 62, তুমি যদি এভারেজ বাবু 62 ধরে নাও, তাহলে শেষে যে তিনজন স্টুডেন্ট, এই তিনজন স্টুডেন্টের কত এভারেজ 72, 62 থেকে কত বেশি 10 বেশি, তাহলে 62 থেকে যদি 10 বেশি হয় তাহলে একজনের জন্য যদি 10 বেশি হয় তাহলে তিনজনের জন্য কত বেশি হবে 3 × 10, 3 × 10 মানে টোটাল 30 বেশি, হ্যাঁ কি না 30 বেশি। তাহলে এই 30টা টোটাল যদি 3 আর 2 5 জন হয়, টোটাল যদি 30 না হয় 3 আর 2 5 জন, কারণ এখানে দুজন এখানে একজন তিনজন এখানে, মানে টোটাল যদি 5 জন হয়, এই 30টা যদি টোটাল 5 জনের মধ্যে ভাগ করে দিই তাহলে 5 6 30, হ্যাঁ কি না, সবাই 6 করে পাবে, তাহলে 6 করে পাবে, তাহলে অ্যাকচুয়াল অ্যানসারটা 62 এর সঙ্গে 6 বেশি হবে, 62 আর 6 কত হচ্ছে তোমার 68 হচ্ছে তোমার রাইট অ্যানসার। ক্লিয়ার, বুঝতে পেরেছো? চলো নেক্সট, এটা আমি বলি সাজেস্ট করি। আচ্ছা তোমরা এখানে না, তোমরা যদি কমন সেন্স লাগাও, কমন সেন্সের মাধ্যমে অঙ্কটা করতে পারবে, ঠিক আছে, করতে পারবে মানে অ্যাটলিস্ট অ্যানসারের কাছাকাছি পৌঁছতে পারবে। কি করে? তোমরা সবাই জানো এভারেজ সেদিকেই ঝোঁকে যেদিকে তোমার ওয়েটেজ বেশি থাকে, হ্যাঁ কি না। এখানে 12 জন স্টুডেন্ট, এখানে 18 জন স্টুডেন্ট, তাহলে ওয়েটেজ কার বেশি? ওয়েটেজ হচ্ছে 18 জনের স্টুডেন্ট বেশি, তার মানে অ্যানসারটা কোনোদিনই 62 বা 62 থেকে ছোট হবে না। এর থেকেও যদি ভালো করে বোঝাই, তাহলে ওয়েটেজটা কার দিকে বেশি পাবো? 18 দিকে বেশি। আচ্ছা যদি দুজনা স্টুডেন্ট যদি 15 করে থাকতো, যদি 15 করে থাকতো তাহলে কত, তাহলে এভারেজ কত হতো বাবু? তাহলে এভারেজ কত হতো? এভারেজ হতো 62 প্লাস কত 72 ডিভাইডেড বাই 2, মানে 62 এর 72 কত হচ্ছে? তাহলে 2 হচ্ছে 2 31 সঙ্গে 62 প্লাস 2 36 সঙ্গে 72 মানে কত হতো? 6 আর 6 এর 7, 3 আর 3 6, মানে এভারেজটা কত হতো? 67 হতো, 67। কিন্তু এখন ওয়েটেজটা কার দিকে বেশি? 18 দিকে বেশি, 72 দিকে বেশি, মানে কার দিকে ঝুঁকিটা বেশি? 72 দিকে। তার মানে অ্যানসারটা কোনোদিনই 67 বা 67 ছোট হতে পারে না, অ্যানসারটা সবসময় 67 বড় হবে, ঠিক আছে। তাহলে এখানে 66 আর 67 প্রথমে গেল কেটে, পড়ে রইলো 68 আর 69। সেটা তুমি ধরো আর একটা কোশ্চেন ধরো 67 কাছাকাছি দিয়ে দিল বা 67 থেকে ছোট দিয়ে দিল, তাহলে তুমি বুঝতে পারতে ডাইরেক্ট যে তোমার 67 নিচে অ্যানসার হবে না। তাহলে এই সমস্ত কমন সেন্স গুলো, বাইপাস ট্রিকগুলো কিন্তু তোমাদেরকে লাগাতে হবে যদি তোমরা তাড়াতাড়ি অঙ্ক করতে চাও, 25 সেকেন্ডের মধ্যে অঙ্ক যদি করতে চাও, ঠিক আছে। তারপরে অঙ্ক কি বলেছে? এ এবং বি এর আয়ের অনুপাত 3:2 এবং তাদের ব্যয়ের অনুপাত 5:3, যদি প্রত্যেকের সঞ্চয়ের পরিমাণ 1000 টাকা হয়। দেখো এখানেই কনফিউশনটা, একজন আয় আলাদা করছে, ব্যয় আলাদা করছে, আবার একজন আলাদা আয় করছে আলাদা ব্যয় করছে, তাহলে সঞ্চয়গুলো সমান হলো কি করে? সঞ্চয়টা সমান কেন হবে? সঞ্চয়টা এই কারণে তাহলে আমাকে সমান করতে হবে। এখানে কি জিজ্ঞেস করছে? বি এর আয় জিজ্ঞেস করছে, ঠিক আছে, পরে ভাববো। আগে আয়ের অনুপাত মানে ইনকামের রেশিওটা কত বলেছে বাবু? 3:2 বলেছে। আর ব্যয়ের অনুপাত মানে তোমার হচ্ছে তোমার এক্সপেন্ডিচারের অনুপাতটা কত বলেছে বাবু? 5:3, মানে দুজনে 1 টাকা কামাচ্ছে না, দুজনে সেম টাকা ইয়ে করছে না, মানে সঞ্চয় সরি তোমার ব্যয় করছে না। তার মানেটা কি হচ্ছে? ধরো এ 3 টাকা আয় করছে, এ যদি 3 টাকা আয় করে আর এ 3 টাকা আয় করছে, তাহলে 5 টাকা ব্যয় কি করে করছে? বুঝতে পারছো এখানে প্রবলেমটা কোথায়? তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে আয় আর ব্যয়ের পার্থক্যটা সমান করতে হবে, তবে আমি কি করতে পারবো? আয় আর ব্যয়ের পার্থক্য যদি সমান করি তাহলে আমি সঞ্চয়টা একবারে বার করতে পারবো। আচ্ছা তার মানে কি হবে? এদের যে গ্যাপটা, গ্যাপটাকে আমার সমান করতে হবে। যদি গ্যাপটাকে সমান করতে হয় 3:2, এদের মাঝে গ্যাপ কত আছে? একের, আর এদের মাঝখানে কত আছে? 5:3 গ্যাপ কত আছে? 2, কারণ 3 আর 2 5, ঠিক আছে। তাহলে ওই উপরটাকে যদি আমি 2 এর গ্যাপ করে দিতে পারি তাহলে আমার কাজ ক্লিয়ার। আচ্ছা যদি এটাকে 2 এর গ্যাপ করতে হয় তাহলে আমাকে কত দিয়ে গুণ করতে হবে? 2 দিয়ে গুণ করতে হবে। আচ্ছা একে যদি 2 দিয়ে গুণ করি, একেও যদি 2 দিয়ে গুণ করি, তাহলে কত হচ্ছে বাবু? কত হচ্ছে বলো তো? 3 দুগুণে 6, 6:4, থাকে না? 6:4 বেরিয়ে গেল। এবারে তো কনসেপ্ট সহজ হয়ে গেল। দেখো সে 6 টাকা রোজগার করতো, সে 5 টাকা বিক্রি করতো, 5 টাকা ব্যয় করতো, তাহলে 1 টাকা সঞ্চয় করতো। এও দেখো 4 টাকা রোজগার করতো, 3 টাকা ব্যয় করতো, তাহলে 1 টাকা সঞ্চয় করতো। মানে বুঝতে পারছো? এখন পড়ে রইলো 1 ইউনিট তোমার সেভিংস পড়ে গেল 1 ইউনিট, সমান করে দিয়েছি দুদিক থেকেই। তাহলে সেভিংস যদি 1 ইউনিট হয় সেটাই বলেছে 1000 টাকা, তাহলে কি বলেছে? বি এর আয় কত? বি এর আয় কত ছিল বাবু? 4, মানে 1 যদি 1000 হয় 4 হবে 4000 টাকা। ক্লিয়ার? ভালো লাগলো? যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করো, নিজের বন্ধুদের মধ্যে কিন্তু অবশ্যই শেয়ার করে দাও। চলো নেক্সট কোশ্চেন কি বলছে? দুটো সংখ্যা লসাগু ও গসাগু 150 × 5, একটা সংখ্যা 15 হলে অন্য সংখ্যাটি কত হবে? তোমরা সবাই জানো, একদম ইজি কোশ্চেনটা, বারবার রিপিট হয়, সেই জন্য আমি একদম ওটা করিয়ে দিচ্ছি একবার। 150 আর 5 লসাগু গসাগু যদি বলে দেয়, একটা সংখ্যা যদি বলে দেয়, অপরটা কি করে বার করে? সিম্পল লসাগু ইনটু গসাগু ডিভাইডেড বাই যে সংখ্যাটা বলে দিচ্ছে, মানে 150 × 5 ডিভাইডেড বাই যে সংখ্যাটা বলে দিচ্ছে। সংখ্যাটা কত বলেছে? 15। তাহলে যে কাটাকাটি করে 15 10 150, 10 5 50। দেখো এখন কোশ্চেনগুলো সহজ কোশ্চেনগুলো করিয়ে দিচ্ছি, তার কারণ কি? কোশ্চেনটা আজকে ক্লাসটা একটু সহজ, কারণ তার কারণ হচ্ছে তোমার সামনে এক্সাম, আর এক্সামে কি কঠিন কোশ্চেন খুব একটা আসছে না, ঠিক আছে। ট্রেন্ড অনুযায়ী কঠিন কোশ্চেন বিরাট কিছু আসছে না, আসলেও একটা দুটো, সেগুলো আমি কিন্তু অলরেডি 1 আর 2 তে করিয়ে দিয়েছি।
আর এটা তো করাচ্ছি, ঠিক আছে? তাই তোমরা যারা যারা মক টেস্ট 1 আর মক টেস্ট 2 দেখোনি তারা অবশ্যই যাও, 1 2 দেখো, 3টে দেখো। আর যদি 4 নম্বরটা চাও তো আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি 4 নম্বর তোমাদের জন্য পরীক্ষার আগে নিয়ে আসবো। আর ওখানে একদম আরো ভালো ভালো কোশ্চেন কিন্তু তোমাদের জন্য বেছে বেছে নিয়ে আসবো, ঠিক আছে? তো তোমরা কমেন্ট করে জানিও কি বলেছে। দেখো, একটা প্রশ্নপত্রে 100টি প্রশ্ন রয়েছে, খুব ভালো কথা, প্রতিটির মান 2, কিন্তু এতে ঋণাত্মক মানও আছে, ঠিক আছে? ঋণাত্মক মানে নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নম্বর করে কেটে নেওয়া হলো। আচ্ছা, প্রতিটা ভুলের জন্য 1 নম্বর কেটে নেওয়া, খুব ভালো কথা। যদি সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে একজন প্রার্থী 80 নম্বর পেয়েছিল, তাহলে সে কতগুলো প্রশ্নের উত্তর সঠিক দিয়েছিল? দেখো, এই অঙ্কগুলো খুব কনফিউজিং, মানে একদম যাকে বলে কনফিউজিং। তোমরা এই অঙ্কগুলো কি করতে পারো, ডাইরেক্ট অপশন ধরে ধরে করতে পারো, ঠিক আছে? কিন্তু তাছাড়া অপশন ধরে ধরে করাটা মানে এগুলো তো ছোট ছেলে, মানে তুমি প্রসেস খুঁজে পাচ্ছ না তাই তুমি অপশন ধরে করছো। হ্যাঁ, অনেক সময় অপশন ধরে করা বেনিফিশিয়াল হয়, তার কারণ কি তোমাকে মানে তোমার পরীক্ষার খাতায় তোমার কম সময় করতে হয়। কিন্তু এই অঙ্কগুলোর ক্ষেত্রে তোমরা যদি এই ধরে ধরে করো, অপশন ধরে ধরে করো, ধরো প্রথম 3টা তুমি অপশন এমন বাঁচলে, ধরো তুমি প্রথম 3টা অপশন এমন বাঁচলে, সেটা তো আমার টাইম চলে গেল, কিন্তু সেগুলো উত্তর নয়, তাহলে তোমার মিলবে না, হ্যাঁ কি না? তাহলে তুমি একটা কাজ করো, দুটোই শিখে নাও। দেখো, তাহলে আমি প্রথমে নর্মাল পদ্ধতি দেখাচ্ছি, তারপরে কোশ্চেন ধরে ধরে করেও দেখাও। ধরো তোমার 100টা প্রশ্ন রয়েছে, তুমি 100টার 100টাই ঠিক করে দিচ্ছ, এরকম করে ধরে নাও, তুমি 100টার 100টাই ঠিক করে দিচ্ছ, তাহলে বাবু তুমি কত পাবে? 200 পাবে, হ্যাঁ কি না? কারণ প্রতিটা প্রশ্নের মান 2 রয়েছে, কিন্তু তুমি পাচ্ছ কত বাবু? পাচ্ছ 80। তাহলে 80 নম্বর কেন পাচ্ছ? 80 নম্বর কেন পাচ্ছ? তোমার কিছু কোশ্চেন ভুল করেছো, কিছু কোশ্চেন ঠিক করছো। তাহলে তুমি দেখো 200 পাওয়ার কথা, 80 পাচ্ছ, তার মানে কত তোমার কেটে গেছে? তাহলে কত তোমার কেটে গেছে? 0, 8 আর 10, 2 10, 7 হলো 1, 11 120 নম্বর। এই 120 নম্বর কেন কেটেছে? দেখো, জীবনে সবার কাটে, তোমারও কেটেছে, কিন্তু এই 120 নাম্বার কেন কেটেছে সেটা তোমাকে খুঁজতে হবে। এই 120 নাম্বার এই জন্য কেটেছে, তার কারণ হচ্ছে যে প্রতিটা ভুল প্রশ্নের জন্য আমার 1 নম্বর করে কেটেছে। আচ্ছা, প্রতিটা ভুল প্রশ্নের জন্য শুধু কি 1 নম্বর করে কেটেছে, মানে 1 নম্বর করেই কমেছে? ভালো করে ভেবে দেখো তো, প্রতিটা কোশ্চেনে 2 নম্বর করেছিল, তাহলে সেই 2 নম্বরটা তো কমেছে, সাথে আরো 1 নম্বর করেছে, মানে প্রতিটা কোশ্চেনের জন্য বাবু 3 নম্বর করে কমেছে। আচ্ছা, যদি 120 নম্বর কমে আর প্রতিটা কোশ্চেনে 3 নম্বর করে থাকে, তাহলে আমি কটা কোশ্চেন ভুল করেছি গো? 3 4 12 40টা। যদি 40টা কোশ্চেন ভুল করি তা ঠিক কটা করেছি? 60টা। ক্লিয়ার? এছাড়াও তুমি অপশন ধরে ধরে করো, তুমি করতে পারবে। দেখো, তুমি যদি 60টা ঠিক করো তো 60 দুগুণ 120 পাওয়ার কথা, কিন্তু প্রতিটার জন্য 1 নম্বর করে কেটেছে, তাহলে 120 থেকে যদি তুমি 60 বের দাও, এই কত হচ্ছে? কি হলো? এই সরি, প্রতিটা ভুলের জন্য 1 নম্বর করে কাটছে, মানে 40 এর জন্য 60টা যদি ঠিক করো তাহলে 40টা ভুল করে, 40 এর জন্য যদি 1 নম্বর করে কাটে তাহলে হচ্ছে 40 নম্বর কমে যাবে। তাহলে 60 দুগুণে 120 থেকে যদি 40 কমে, 120 থেকে যদি 40 কমে, 8 আর 4 12 মানে 80 নম্বর তুমি পেয়েছো। বুঝতে পারছো? কিন্তু আমি বলবো এই প্রশ্নটাতে করো, তোমরা সব অঙ্ক করতে পারো। সবসময় প্রশ্নের এলিমিনেশন ধরে করা কিন্তু ঠিক না। কি বলে যায়, যদি খাদ্যের দাম 10% বৃদ্ধি পায়, তাহলে একজন ব্যক্তিকে তার খরচ বাড়াতে না চাইলে তার ভোগ কত শতাংশ কমাতে হবে? দেখো, সেম টাইপের কোশ্চেন আমি একটু আগেই করালাম, যেখানে ওই আইটা কোয়ারটা তোমার 4% থেকে 5% বেড়েছিল। সেম টাইপের কোশ্চেন, তোমরা এটা মুখে মুখে করতে পারবে, ঠিক আছে? কিন্তু আমি চাইবো তোমরা এটা হোমওয়ার্ক করে অ্যান্সারটা আমার কমেন্টে দাও, ঠিক আছে? কমেন্টে দাও। আর তোমরা যদি এই WBCS ছাড়াও অন্য যে কোনো এক্সামের প্রিপারেশন নাও, সেটা স্টেট গভর্নমেন্ট হোক বা সেন্ট্রাল গভর্নমেন্টের হোক, ঠিক আছে? CGL লেভেল অবধি, ঠিক আছে? তোমরা যদি নাও, তোমরা যদি প্রিপারেশন নাও, তোমরা কিন্তু আমার ম্যাথ চ্যানেলটা একবার গিয়ে দেখতে পারো, অ্যাটলিস্ট গিয়ে দেখতে পারো। তোমরা অলরেডি পড়াশোনা করছো, একবার গিয়ে দেখতে পারো, বুঝতে পারবে কোয়ালিটি কতটা মানে ভালো আছে, ঠিক আছে? তোমরা যদি পুলিশ বা পঞ্চায়েতের জন্য প্রিপারেশন করছো, তো তোমরা আমার পুলিশ পঞ্চায়েতের একটা সিরিজ চলছে ম্যাথ বাইপাসের, সেটা ফলো করতে পারো। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দাও, নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আর থ্যাংক ইউ ভিডিওটা পুরোটা দেখার জন্য। কানেক্টেড থেকো, টিউন থেকো সমস্ত জব আপডেট পাওয়ার জন্য, ঠিক আছে? চলো, থ্যাংক ইউ। আর এই পুরো পিপিটিটা পেতে তোমরা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল আর টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করো। চলো, থ্যাংক ইউ।